ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা, আটক বেশ কয়েকজন, বিরোধীদের চক্রান্ত বলছে কেন্দ্র। ফের ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান, লেবাননে ইসরায়েলি আগ্রাসন চলছেই। মার্কিন নৌ অবরোধে ইরানের তেল রপ্তানিতে ধস, আয় কমেছে 84%, রাজস্ব হারিয়েছে $600 কোটি। আল জাজিরার প্রতিবেদনে তথ্য। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মেহেরুন্নেসা মেঘলা। দেখছিলেন শিরোনামগুলো। ককরোচ জনতা পার্টি সিজেপির বিক্ষোভে উত্তাল ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তর এলাকা। প্রশ্ন ফাঁস সহ শিক্ষা ব্যবস্থার সাম্প্রতিক বিভিন্ন অনিয়মের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে তারা। বিক্ষোভ থেকে শিক্ষাবিদ সোনাম ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি ওঠে। সংগঠনের নেতা অভিজিৎ দীপকে জানান, আরশোলারা ভয় পায় না, সংগ্রাম চালিয়ে যাবে তারা। এর মধ্যে 6 বিক্ষোভকারীকে আটক করেছে দিল্লি পুলিশ। আর সিজেপিকে সরকার বিরোধীদের চক্র বলছে কেন্দ্র। বিক্ষোভের সরগরম ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক জ্যোতির্বিদ্যা সংক্রান্ত মান মন্দির যন্তর মন্তর এলাকা। বিক্ষোভের নেতৃত্ব দেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে গোটা এলাকা উত্তাল করে তোলে বিক্ষোভকারীরা। ভারতের নিট কাণ্ড বা মেডিকেলে ভর্তির প্রাথমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস ও দুর্নীতির বিরুদ্ধে সরব ককরোচ পার্টি। বিক্ষোভ সমাবেশ থেকে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সংগঠনের প্রধান। ককরোচরা ভয় পায় না, তারা মরেও না, তাই লড়াই চলবে। আমি এখানে এসেছি সেই সব ভাই বোনদের জন্য যারা এখনো স্কুলে পড়ে। ককরোচ পার্টির দাবি, এর দায়ের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। তাকে পদত্যাগ করতে হবে অবিলম্বে। তেলাপোকা আসছে, ধর্মেন্দ্র প্রধান যাচ্ছে স্লোগানে রাজপথ মুখর করে তোলে তারা। বিক্ষোভে যোগ দেন লাদাখের শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকও। বিক্ষোভ থেকে ওয়াংচুকে শিক্ষামন্ত্রী করার দাবিও ওঠে। এদিকে এই বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা দিল্লির রাজনীতিতে। কেন্দ্র সরকার একে সরকার বিরোধীদের চক্রান্ত বলে অভিহিত করেছে, যদিও শুরু থেকে একে শান্তিপূর্ণ আন্দোলন বলছে সিজেপি। দিল্লি পুলিশ এরই মধ্যে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে। এদিকে বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লি পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর বাসভবনের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়। নিরাপত্তা বাড়ানো হয়েছে সিজেপির প্রধান অভিজিৎ দীপকের বাসভবনেও। আফরিন মৌ, নিউজ 24। ইরানের রাডার স্থাপনায় মার্কিন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি। স্থানীয় সময় শনিবার মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় এই হামলা। এর নিন্দা জানিয়েছে বাহরাইন। অন্যদিকে লেবাননের শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতির আলোচনা চললেও থামেনি ইসরায়েলি আগ্রাসন। এই জটিল পরিস্থিতিতে হিজবুল্লাহকে সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোঁজার আহ্বান জানান লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছানোর আগেই ইরান ও যুক্তরাষ্ট্রের হামলা পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাণিজ্যিক ও সামুদ্রিক জাহাজের নিরাপত্তার হুমকির অজুহাতে হরমুজ প্রণালীর দিকে ধেয়ে আসা ইরানের 4টি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন ভূপাতিত করে মার্কিন সামরিক বাহিনী। এরপরে গোরুক এবং কেশম দ্বীপে অবস্থিত উপকূলীয় নজরদারি রাডার স্টেশনগুলোতে যৌথ হামলাও চালায় তারা। জবাবে কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে আইআরজিসি। ইরানের এই হামলার নিন্দা জানিয়েছে বাহরাইন। আর ড্রোন মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে অ্যান্টি ড্রোন সিস্টেম কিনছে কুয়েত। অন্যদিকে লেবানন ও ইসরায়েলের শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতি এখন পুরোপুরি স্থবির। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান লেবাননকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। নিজের দেশকে রক্ষার অধিকার তাদের নিজেদের, এমন মন্তব্যও করেন তিনি। অন্য কারো হস্তক্ষেপ এখানে অগ্রহণযোগ্য অভিযোগের কড়া প্রতিক্রিয়া জানায় তেহরানও। আফরিন মৌ, নিউজ 24। যুদ্ধক্ষেত্রে ক্ষেপণাস্ত্রের লড়াই চললেও ইরানের সবচেয়ে বড় সংকট এখন অর্থনীতি। আল জাজিরার বিশ্লেষণ বলছে, মার্কিন নৌ অবরোধে তেল রপ্তানিতে ধস নেমেছে। মাত্র 2 মাসে প্রায় $6 বিলিয়ন সম্ভাব্য রাজস্ব হারিয়েছে তেহরান। আর তেলের আয় কমেছে 84%।
ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের 100 দিন যুদ্ধ এখন শুধু সামরিক পরিসরে সীমাবদ্ধ নেই, বৈশ্বিক অর্থনীতিতেও তৈরি করেছে নতুন অস্থিরতা। 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলার পর হরমুজ প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে তেহরান। বিশ্বে প্রায় 20% তেল ও গ্যাস পরিবহনে এই জলপথের শুরুতে উচ্চ মূল্যের সুবিধা নিয়ে ইরান তেল রপ্তানি অব্যাহত রাখলেও এপ্রিলের মাঝামাঝিতে ইরানের বন্দরগুলো ঘিরে মার্কিন নৌ অবরোধ শুরু হয়। বাণিজ্যিক তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান কেপলারের তথ্য বলছে, ইরান গেল মার্চে দৈনিক প্রায় 18,40,000 ব্যারেল তেল রপ্তানি করলেও এপ্রিলে অবরোধের পর মে মাসে তার নামে 3 লাখ ব্যারেলেরও নিচে। ফলে মার্চের $5 বিলিয়ন বেশি তেলের আয় মে মাসে কমে দাঁড়ায় মাত্র $837 মিলিয়ন। বিশ্লেষকদের মতে ওয়াশিংটনের কৌশল শুধু ইরানের তেল রপ্তানি সীমিত করা নয়, বরং যুদ্ধ চালিয়ে যাওয়ার আর্থিক সক্ষমতাকেও দুর্বল করে দেওয়া। আর সেই চাপের সবচেয়ে বড় প্রমাণ তেহরানের এই রাজস্ব হারানো। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বর্তমানে সরাসরি বৈঠকের কোনো কারণ দেখছে না, এমনটা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়ে জেলেনস্কির লেখা খোলা চিঠিকে আন্তরিকতাহীন বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার রাশিয়ার অর্থনৈতিক ফোরামের মঞ্চে একথা বলেন তিনি। এদিকে আজভ সাগর ও রুশ নিয়ন্ত্রিত উপকূলে 5টি পণ্যবাহী জাহাজে ইউক্রেনের ড্রোন হামলায় 5 আজারবাইজানি নাবিক নিহত হয়েছেন। কিয়েভের দাবি, জাহাজগুলো রাডার বন্ধ রেখে অবৈধভাবে ইউক্রেনীয় শস্য চুরি ও সামরিক সরঞ্জাম পরিবহন করছিল। অন্যদিকে সংঘাতের মাঝেও মোট 370 জন যুদ্ধবন্দী বিনিময় সম্পন্ন করেছে রাশিয়া ও ইউক্রেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত মুদ্রাস্ফীতির উদ্বেগ এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকতে পারে এমন খবরের পর বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। 2.96% কমে ধাতুটির দাম দাঁড়িয়েছে প্রতি আউন্স $4,341.52, যা 24 মার্চের পর সর্বনিম্ন। পৃথিবীর মূল্যবান ধাতুর একটি স্বর্ণ পরিস্থিতি ও বাজারের উপর নির্ভর করে প্রায়ই ওঠানামা করে ধাতুটির দাম। এক প্রতিবেদনে জানানো হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত মুদ্রাস্ফীতির উদ্বেগ এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখতে পারে এমন প্রত্যাশার ফলে বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও বড় ধরনের পতন হয়েছে, যা 24 মার্চের পর সর্বনিম্ন। স্পট মার্কেটে স্বর্ণের দাম 2.96% কমে প্রতি আউন্স $4,341.52 দাঁড়িয়েছে, যা প্রায় 5,33,000 টাকা। এছাড়া সপ্তাহ জুড়ে বুলিয়নের দাম কমেছে প্রায় 4.3%। একই সময়ে মার্কিন স্বর্ণের ফিউচার 3.1% কমে প্রতি আউন্স $4,365.3 এসে থেমেছে। এদিকে শুধু স্বর্ণ নয়, কমেছে রূপা সহ অন্যান্য মূল্যবান ধাতুর দামও। স্পট মার্কেটে রূপার দাম 6.8% কমে $68.86 দাঁড়িয়েছে, যা প্রায় 8,446 টাকা। এছাড়া প্লাটিনামের দাম 5.9% কমে $1,788.49 দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের শ্রম দফতরের শক্তিশালী কর্মসংস্থান প্রতিবেদনও স্বর্ণের উপর বিক্রির চাপ বাড়িয়েছে। চৈতি রয়, নিউজ 24। অস্ট্রেলিয়ায় অবৈধভাবে রাখা 1 লাখের বেশি তেলাপোকা জব্দ করেছে দেশটির কর্তৃপক্ষ, যার আনুমানিক মূল্য প্রায় $1.5 লাখ। এগুলোর মধ্যে রয়েছে মাদাগাস্কার হিসিং এবং দুবিয়া তেলাপোকা। 2 প্রজাতির তেলাপোকা অস্ট্রেলিয়ায় আমদানি, পালন বা বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। কর্তৃপক্ষ জানায়, এসব বিদেশি তেলাপোকা পরিবেশ এবং স্থানীয় বন্যপ্রাণীর জন্য ঝুঁকির কারণ হতে পারে, তাই জব্দ করা ককরোচগুলো ধ্বংস করা হবে। শেয়ার বাজারে সবচেয়ে বড় চমক নিয়ে আসছে স্পেস এক্স। কোম্পানিটি শেয়ার বিক্রি করে $75 বিলিয়ন তুলতে চেয়েছিল, কিন্তু বিনিয়োগকারীরা এখনই এর দ্বিগুণ অর্থাৎ প্রায় $150 বিলিয়ন দিতে প্রস্তুত। রয়টার্স জানায়, আগামী সপ্তাহে শেয়ারের চূড়ান্ত দাম ঠিক হবে। মহাকাশে রকেট পাঠানো আর স্টারলিংক ইন্টারনেটের পাশাপাশি এবার স্পেস এক্সের নজর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দিকে। পৃথিবীতে বিদ্যুৎ ও জায়গার অভাবের কারণে মহাকাশে তারা বড় বড় ডেটা সেন্টার বানাতে চায়। এছাড়া বিশ্বের প্রায় 300 কোটি মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে দেওয়াও তাদের অন্যতম লক্ষ্য।
কোরিয়ান চিলড্রেন্স ইউনিয়নের ৮০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে শুরু হয়েছে শিশু শিক্ষার্থীদের এক চমৎকার সায়েন্স ফিকশন মডেল প্রদর্শনী। ভবিষ্যৎ শহরের নকশা, বহুমুখী রোবট এবং অত্যাধুনিক সামরিক যুদ্ধ জাহাজের ক্ষুদে সংস্করণ সহ প্রায় ৩৪০টির বেশি উদ্ভাবন স্থান পেয়েছে আয়োজনটিতে। মূলত বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশকে বিশ্ব শক্তিতে পরিণত করার লক্ষ্যেই শিক্ষার্থীদের কল্পনা শক্তিতে শান দিতে এমন অভিনব উদ্যোগ নিয়েছে সরকার। গল্পের সায়েন্স ফিকশন যেন বাস্তবে রূপ নিয়েছে পিয়ংইয়ংয়ের সাইটেক কমপ্লেক্সে। দর্শনার্থীদের সবচেয়ে বেশি নজর কেড়েছে কাল্পনিক শহর, বিমান আর যুদ্ধজাহাজের ক্ষুদ্র সংস্করণগুলো। প্রযুক্তির সাহায্যে দেশের মৎস্য খাত ও সামরিক বাহিনীকে আরও আধুনিক করার স্বপ্ন দেখছে ক্ষুদে বিজ্ঞানীরা। নিজেদের উদ্ভাবিত যন্ত্রগুলোর মধ্য দিয়েই সেই ইচ্ছার কথা জানিয়েছে তারা। নেতা কিম জং উন বলেছিলেন নৌবাহিনীকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী বানাতে। তার কথাতেই অনুপ্রাণিত হয়ে ডুবোজাহাজের এই মডেলটি বানিয়েছি, যা পানির নিচে দ্রুত ও নিখুঁতভাবে আক্রমণ করতে পারবে। প্রদর্শনীতে থাকা এসব অভিনব মডেল প্রমাণ করে আগামী দিনে প্রযুক্তি বিশ্বে নিজেদের আধিপত্য বিস্তারে উত্তর কোরিয়ার নতুন প্রজন্ম পুরোপুরি প্রস্তুত। নিবির আমিন, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।